এক্সপ্রেশনটা বের করতে হবে। তো সেই কাজটাই দেখো এখানে, এটা একটা ছোট সার্কিট, কিন্তু এটা বিশাল বড় সার্কিট হতে পারতো। তো সেই ক্ষেত্রে কিন্তু তুমি ধাপে ধাপে জিনিসটা করতে হবে। সেটা দেখানোর জন্য এখানে যদিও এটা ছোট, দেখো এই T1, T2, T3 মানে ইন্টারমিডিয়েট আউটপুটগুলোকে প্রথমে এক্সপ্রেস করা হয়েছে এবং তারপরে তাদের টার্মে ফাইনাল ফাংশনটাকে লেখা হয়েছে। তো এইভাবে যদি আমরা ফাংশনটা পেয়ে যাই, তো ফাংশনটা দেখে আমরা বুঝতে পারি যে এই সার্কিটটা আসলে কি কাজ করতেছে। এবং আরেকটা হয়ে হচ্ছে ট্রুথ টেবিল। ট্রুথ টেবিল আমি যদি সার্কিট থেকে ট্রুথ টেবিল ড্র করি এবং প্রত্যেকটি ইনপুট কম্বিনেশনের জন্য যে কি আউটপুট প্রডিউস হয়েছে সেটা দেখেও আমরা একটা ধারণা করতে পারি যে সার্কিটটা কি করে। তাহলে এইটা গেল হচ্ছে অ্যানালাইসিস। এরপরে আসলে হচ্ছে ডিজাইন। ডিজাইন হচ্ছে যে তোমাকে একটা প্রবলেম ডেসক্রিপশন দেওয়া থাকবে এবং সেই ডেসক্রিপশনের জন্য তোমার সার্কিটটা ডিটারমাইন করতে হবে। এবং এটা করার জন্য তোমাকে প্রথমে ফাংশনটা বের করতে হবে এবং ফাংশন বের করার জন্য হয়তো তোমার ট্রুথ টেবিল লাগবে, মিনিমাইজেশন মেথড লাগবে। এগুলো সব কিছু ইউজ করে আলটিমেটলি আমরা ডিজাইনটা করব। তাহলে ডিজাইনের আসলে ডিজাইনটা কিন্তু একটা সিস্টেমেটিক প্রসিডিউর, আমাদের কয়েকটা স্টেপ ফলো করতে হবে। স্টেপগুলো কি কি? প্রথম কাজই হচ্ছে যে তোমার প্রবলেম যে ডেসক্রিপশনটা দেওয়া থাকবে সেখান থেকে ইনপুটের সংখ্যা এবং আউটপুটের সংখ্যা, কি কি ইনপুট হবে কি কি আউটপুট হবে সেটাকে আগে আইডেন্টিফাই করতে হবে। এটা হচ্ছে ফার্স্ট স্টেপ। সেকেন্ড স্টেপ কি? ইনপুট আর আউটপুটটা যখন আইডেন্টিফাই হয়ে গেল, সেকেন্ড স্টেপ হচ্ছে এদের মধ্যকার ম্যাপিংটাকে ট্রুথ টেবিলে নিয়ে আসা। ট্রুথ টেবিল যখন ডিরাইভ করা হয়ে গেল, তারপরে কাজ করতে হবে সিম্পলিফাই। প্রত্যেকটা আউটপুটের জন্য করেসপন্ডিং ফাংশনটা বের করা, তাই না? আচ্ছা, এখন সেই এক্সপ্রেশনটাকে তুমি সিম্পলি যতগুলো ওয়ান আছে সেভাবে তুমি সাম অফ মিনটার্ম করে ফেলতে পারো না? কিন্তু সেটা কি ভালো হবে না, সিম্পলিফাই করতে হবে, সার্কিটটা অনেক বড় হয়ে যাবে, তাই? সো আমাকে আমরা যে মিনিমাইজেশন টেকনিকগুলো জানি সেগুলো অ্যাপ্লাই করে ইকুইভ্যালেন্ট সিম্পলিফাইড এক্সপ্রেশনটা বের করতে হবে ফর এভরি আউটপুট। তারপরে যখন আমার ফাংশনটা রেডি হয়ে গেল, ফাইনাল স্টেপ হচ্ছে বানানো আর কি। হ্যাঁ, সার্কিটটা ডিজাইন করা। ডিজাইন করার পরে যদি এটা সেশনাল লেভেল হয়, ইমপ্লিমেন্ট করা এবং ইমপ্লিমেন্ট করার পরে সেটা ভেরিফাই করা। ভেরিফাই করতে হবে ট্রুথ টেবিল। ট্রুথ টেবিলের সাথে, মানে প্রত্যেকটা মানে তোমার বানানোটা ঠিক হয়েছে কিনা, যে প্রত্যেকটা ইনপুট থেকে মানে উল্টা হবে, যে প্রত্যেকটা ইনপুট থেকে ঠিক আউটপুট আসতেছে কিনা। ইভেন তোমার থিওরিটিক্যালিও কিন্তু তুমি ভেরিফাই করতে পারো, সেটাও বাদ দাও যে তুমি একটা সিম্পলিফাই করে তুমি সার্কিটটা ডিজাইন করলা, এরপরে তুমি এখন দেখো তুমি ট্রুথ টেবিল তো জানো যে এই সার্কিট দিয়ে কি আসলে ওই ট্রুথ টেবিলটাই আসতেছে কিনা। কারণ তুমি তো এই মিনিমাইজেশনে ভুল করতে পারো, বিভিন্ন স্টেপে কিন্তু তুমি ভুল করতে পারো। তো এটা ক্রস চেক করার উপায় হচ্ছে সময় থাকলে আবার আরেকটা ট্রুথ টেবিল বানাবো ওই ইকুইভ্যালেন্ট সার্কিট থেকে এবং দেখা যে দুইটা ট্রুথ টেবিল সেম হলো। তাহলে এখন তোমাদের কাজ হচ্ছে একটা সার্কিট ডিজাইন করতে হবে। সার্কিট ডেসক্রিপশনে দেয়া আছে যে ডিজাইন এ সার্কিট টু কনভার্ট এ BCD কোড টু XS3 কোড। আচ্ছা, XS3 কোড। তাহলে এখানে প্রথম কাজ কি? ইনপুটের সংখ্যা আউটপুটের সংখ্যা বের করা। BCD কোড মনে আছে? 4 ডিজিটের কোড, 4টা ইনপুট লাগবে। BCD কোড কয়টা হয়? 4 ডিজিট। 10 থেকে 9 আর বাকিগুলো আনইউজ থাকে, তাই না? কিন্তু 0 থেকে 9 তে 10টা, তার মানে এখানে কয় বিট লাগে? প্রতিটার জায়গায় 4 বিট। তারপরে ইনপুটের সংখ্যা 4টা। আচ্ছা, তাহলে হাইয়েস্ট নাম্বার কত? 9। XS3 কোড মনে আছে? হ্যাঁ, 3 বেশি। তাহলে 9 যোগ 3 12। তাহলে না আমি বুঝি না XS3 কোডটা কি বললেন? সবসময় 3 যোগ হবে, বাইনারি ভ্যালুর সাথে 3 যোগ মানে 0 মানে হচ্ছে 3 আচ্ছা বুঝছি। 1 মানে হচ্ছে 4 এরকম ছিল। আচ্ছা, তাহলে এখন 9 যোগ 3 কত? 12। এটা কি 4 বিটে মানে পারা যাবে?
না হ্যাঁ তার পাওয়া মানে যাবে। আউটপুট কত বিট লাগবে? জানি। 4 বিট। তাহলে ইনপুটও 4 বিট, আউটপুটও 4 বিট। তাহলে এখন তোমাদের এই মাঝখানে সার্কিটটা ডিজাইন করতে হবে। তো ফার্স্টে আমাদের শেষ ইনপুটের সংখ্যা বের করতে হবে, আউটপুটের সংখ্যা বের করে ফেলছি। এখন নেক্সট কাজ হচ্ছে কি? না ডিজাইন তো পুরাটাই ট্রুথ টেবিল বানাও। তাহলে এখন করো, ট্রুথ টেবিল করো। এই যে ডোন্ট কেয়ার কন্ডিশন চোস কথা রাখিস। জানি না রে ভাই, আল্লাহ ভরসা, পারলে পারলাম, না পারলে নাই। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 তারপরে কি 0 0 হয়েছে তো অনেক কিছুই রে মামা। One 21, 22, 23, 24, 24 আছে? 25, 26, 27, 28, 29, 30, 31, 32, 33, 34, 35, 36, 37, 38, 39, 40, 41, 42, 43, 44, 45, 46, 47, 48, 49, 50, 51, 52, 53, 54, 55, 56, 57, 58, 59, 60, 60, 61, 62, 63, 64, 65, 66, 67, 68, 69, 70, Yes. 71, Yes, ma'am. 72, 73, 74, 75, 76, 77, 78, 79, 80, 81, 82.
হবে টেবিল এমন নেই সুইট টেবিল তো করছি ম্যাডাম, এই যে এটাই আছে। লাস্টের ছয়টা কি হবে বাদ হবে, বাদ ডোন্ট কেয়ার। ডোন্ট কেয়ার না, কারণ যেহেতু আনডিফাইন, তো এক্সেস 3 বলতে আমরা যা কিছু তাই দিতে পারি, কারণ ওগুলো তো ডিফাইন নেই। তো এই ডোন্ট কেয়ারগুলো আমাদের মিনিমাইজেশনে হেল্প করবে। আচ্ছা, তাহলে ট্রুথ টেবিলের পরে এরপরে কাজ কি? W X Y Z এর মিনিমাইজেশন বের করা, তাই তো? হ্যাঁ, একটা করো, W টা করো। হ্যাঁ, তুমি সাম অফ ইনকাম বের করো, তাহলে তোমারটা বাজেটটা কি হলো? বিশাল আলাদা থাকবে। শর্টকাটে বের করতে হবে। এটা কিন্তু না বলা থাকলো, মানে এটা সার্কিট ডিজাইনের একটা প্রপার্টি, যে তোমার টার্গেটই হবে যে যত অপটিমাইজ ওয়েতে তুমি সার্কিটটা ডিজাইন করতে পারো। না, এটা লিখতে হবে, তুমি হেল্প করবে, মিনিমাইজেশন দেখবা ছোট হয়ে যাবে। মানে ডোন্ট কেয়ার গুলোকে ইগনোর করলে তোমার মানে অনেক বড় সার্কিট হবে। ম্যাক্স টার্ম নিব না মিন টার্ম নিব? একটা বের করছেন সবগুলোই আগে তো সবই বের করতে হবে, ডাক্তার সব বের করা শেষ, তাই তো? আচ্ছা, দেখো বুঝছে? ইয়েস ম্যাম। আচ্ছা, তো এইভাবে একই নিয়মে আমরা x y এবং z বের করে নিলাম। আচ্ছা, একটা তারপরে কাজ কি? সার্কিট ডায়াগ্রাম। সার্কিট ডায়াগ্রাম আঁকা, এবং এখানে চারটা এক্সপ্রেশন থেকে দেখা যাচ্ছে যে ফর এক্সাম্পল W আমি আঁকবো, আমার দুটো অর্গেন থাকবে, দুটো অ্যাঙ্গেল থাকবে, এভাবে আলাদা আলাদাভাবে আমি চারটা সার্কিট দিয়ে আমি এটা শেষ করে দিতে পারি, তাই না? এবং আমরা প্রত্যেকটা একটা সিম্পলিফাইড ভার্সন। এখন এতদিন পর্যন্ত কিন্তু আমাদের গোল ছিল যে মানে প্রতিটা ইন্ডিভিজুয়াল ফাংশনকে মিনিমাইজ করা। যখন আমার কাছে এরকম মাল্টিপল এক্সপ্রেশন থাকবে এবং তাদের সবাইকে নিয়ে আমার সার্কিট ডায়াগ্রামটা তৈরি করতে হবে, তখন কি আমরা আরো কিছু করতে পারি যাতে করে সার্কিটটা আরো ছোট হয়ে যায়? কোনো আইডিয়া কি মাথায় আসতেছে? মানে প্রতিটা ফাংশন হ্যাঁ, মানে এদের মধ্যে কতখানি কমন আছে, তাই না? কমন থাকলে আমরা সেটাকে বারবার করবো, একবারই করবো, নিয়ে যাবো। আচ্ছা, এখন এইখানে তেমন একটা কমন নাই, ঠিক না? মানে খালি জি প্রাইমটা দেখা যাচ্ছে।
যে ডি প্রাইমটা হয়তো ডট দিয়ে যদি বের করতে হয় এটা একবারই করবো, মানে ডি প্রাইমটা আমার জেডও আছে এক্সেও আছে, বাট এটাই হচ্ছে আমার মিনিমাইজ ভার্সন। তো এইরকম জায়গায় তখন আমাদের কিন্তু টার্গেট হবে ওদের মধ্যে কি কমন আনা যায়, মানে আমরা কিন্তু একটু এদিক সেদিক করে বুলিয়ান অ্যালজেব্রা অ্যাপ্লাই করে আমরা কিন্তু কমন আনতে পারি, মানে ওদেরকে সিমিলার লুকিং করতে পারি। হ্যাঁ, এবং যত সিমিলার লুকিং করতে পারবো তত আমার সিবলিং তত কিন্তু আমার সার্কিটটা ছোট হয়ে যাবে, মানে এখন হচ্ছে আমরা মাল্টিপল এক্সপ্রেশনের মধ্যে দেখতেছি। তো সেটা করার জন্য অনেক সময় হতে পারে যে একটা এক্সপ্রেশন পুরোপুরি 65% থাকছে না, কিন্তু ওভারঅল বেনিফিট দিতেছে। হ্যাঁ, তো যেমন এইখানে দেখো এই জায়গায় এই যে বিসি আর ডিডি, এটা থেকে আমি ডি কমন নিতে পারি না, কি থাকে সি আর ডি। আবার দেখো ওই যে ওইখানে আছে সি আর ডি এই যে ওয়াই এ, দেখো সি প্রাইম ডি প্রাইম আছে, এটাকে ডি, হ্যাঁ ডি বারবার দিয়ে আমরা ইয়ে করতে পারি না, সি আর ডি ওভারঅল প্রাইম, তাহলে আমার সেভ হয় না? বুঝি নাই? হ্যাঁ, মানে এরকম সেটাই। তার মানে আমার যে আমি এখানে কেএমএমকে সিম্পলিফাই করে ফেললাম, মানে এইখানে থেমে গেলেই আমার হবে না। তারপরে যখন মাল্টিপল এক্সপ্রেশন থাকবে আরেকটু নিজের অ্যানালাইসিস করতে হবে যে আমি কিভাবে আমি অপটিমাইজ করতে পারি, এবং এটা কিন্তু কোনো ফিক্সড রুল নাই, এটাই তো সমস্যা, তাই না? সো এটা হচ্ছে তুমি যত সুন্দর করে মানে যেভাবে চিন্তা করতে পারবা তোমার সার্কিটটা তত এফিশিয়েন্ট হবে। আর মিনিমাইজেশন তখন তো যদি খুব ছোট হয় অনেক সময় আমরা 2 জিবি থেকে ফাংশনটা দেখে ফেলতে পারি, বা খুব সিম্পল হলে কেএমএম ড্র করাটাও আসলে ওভারহেড, হয়তো বুলিয়ান অ্যালজেব্রা দিয়ে আমরা করে ফেলতে পারবো। আবার বুলিয়ান অ্যালজেব্রা যদি কঠিন হয়, মানে কঠিন মানে যে হার্ড টু প্রেডিক্ট হয়, এরকম সিনারিও হয়, বাট ভেরিয়েবলের সংখ্যা যদি লিমিটেড থাকে তখন আমরা কেএমএম দিয়ে করবো। আবার ভেরিয়েবলের সংখ্যা যদি অনেক বেশি হয়ে যায় তখন আমাদের চয়েস হবে টেবুলেশন মেথড, এবং তখন আমরা প্রোগ্রাম লিখে সেভাবে ডিজাইন করব। তো এখন আচ্ছা এখানে একটু বলি যে টেবুলেশন মেথড হ্যাঁ প্রোগ্রাম লিখে করবো, কিন্তু পরীক্ষার সময় যদি আমরা বলা থাকে টেবুলেশন মেথড দিয়ে মিনিমাইজেশনটা করবো তখন কিন্তু সেটাই করতে হবে। তো অবশ্যই ভেরিয়েবলের সংখ্যা তখন একটু বেশি থাকবে না, কারণ এটা একটা কাভারসাম প্রসেস আমরা করেছি। আচ্ছা এক্সপোনেনশিয়াল হ্যাঁ, তো এটা তাহলে আমরা দেখো এই যে WX যে কথাগুলো তোমরা নিজেরাই বললে, এই যে WX Y Z কে কিছু করার নাই, কিন্তু এই তিনটাকে কিন্তু আমরা একটু রিঅ্যারেঞ্জ বা বিভিন্ন থিওরিয়াম অ্যাপ্লাই করে সিমিলার লুকিং কিন্তু করে ফেললাম, তাই না? হ্যাঁ, একটা সিলবি বানাবো, সব জায়গায় কি সার্কিটটা আমার ছোট হয়ে যাবে, গেটের সংখ্যা কমে যাবে। তাহলে এই যে দেখো মানে এখানে মনে হচ্ছে বড় বড় সার্কিট হবে, তার কিন্তু খুব বড় কিন্তু হয় না এই কারণে। হ্যাঁ, তো এটা হচ্ছে তারপর একটা সার্কিটে আসবো, মানে ইন থিওরি এখানে আমাদের শেষ, আর যদি সেশন হয় তখন হয়তো আমরা ঠিক আছে। তাহলে আমরা একটা ছোট্ট একটা ডিজাইন কমপ্লিট করব। এরপরে এখন আমরা খুব বেসিক জিনিসগুলো একটা একটা করে দেখব। আচ্ছা আপনি একটু আগে ডিপার্টমেন্ট দেখেন, আমি ভাবছিলাম যে এটাকে হচ্ছে এভাবে ড্র করতে পারবো, এই সেম সার্কিট সেম সম্পর্কে ওখানেও 11টা গেট ইউজ করছি, এখানে 8টা 3টা নট গেট, 11টা। মানে তুমি কি করছো যে মানে এখানে যেরকম একসাথে ও আচ্ছা বুঝছি, মানে তুমি ওটা ইয়ে করো নাই। হ্যাঁ মানে আমি এবিসিডি রাখছি এবং ওগুলো নট গেট একসাথে নিয়ে গেছি, তারপর ওগুলো ইউজ করছি। হ্যাঁ, যদি সেম সংখ্যা থাকে তাহলে তো সমস্যা নেই। হ্যাঁ সংখ্যা 11টাই, হ্যাঁ, সংখ্যা এখন তো কিন্তু তোমার ইনপুটের সংখ্যাও দেখতে হবে, ইনপুটের সংখ্যা সেম। তাহলে ঠিক আছে। আমরা সিম্পলিফাই করে যদি একটা গেট কম বেশি হয় তাহলে কি ঝামেলা হবে? হ্যাঁ তাহলে একটু নাম্বার কম বেশি হবে। আচ্ছা তাহলে অ্যাডার এবং সাবট্রাকশন মানে অ্যাডিশন এবং সাবট্রাকশন এটা থিওরি কিন্তু আমরা করে ফেলছি, তাই না? অ্যাডিশন তো আসলে কিছুই না, সাবট্রাকশনের ক্ষেত্রে আমরা দেখছি যে কিভাবে কমপ্লিমেন্ট ইউজ করে আমরা অ্যাডিশনের মাধ্যমে সাবট্রাকশন করতে পারি, কিন্তু যখন আমরা ইমপ্লিমেন্ট করতে পারি নাই কারণ আমাদের তখন মিনিমাইজেশন টেকনিক বা বিভিন্ন গেট সম্পর্কে ধারণা ছিল না। সো থিওরি আমাদের অলরেডি
জানা। তো আজকে আমরা এখন যেটা করবো যে আমাদের জানা ট্রিকগুলোকে শুধু ইমপ্লিমেন্ট করবো বা ডিজাইন করবো। তো 11কে আমার কি হলো, এগুলোকে স্কিপ করে দেবো সব, তাহলে পড়া হচ্ছে, তাহলে আমি অ্যাডমিন করে নিব তো যাবো। আচ্ছা, তাহলে 11কে আবার আমরা দেখো দুইটা টাইপে ভাগ করতেছি, একটা হচ্ছে হাফ অ্যাডার আর একটা হচ্ছে ফুল অ্যাডার। হাফ অ্যাডার কি, সে দুইটা বিটকে অ্যাড করে, আর ফুল অ্যাডার হচ্ছে সে আবার অ্যাডজন করে যে আগের পজিশনে কিন্তু একটা ক্যারি আসে, অর্থাৎ সে 3 বিটকে অ্যাড করে। তাহলে হাফ অ্যাডারটা আগে ডিজাইন করি, মানে তোমরাই করবা। হাফ অ্যাডারের যে ইনপুটের সংখ্যা কয়টা? দুইটা। আর আউটপুট একটা। দুইটা, একটা ক্যারি আছে। কারণ দুইটা যদি 1 হয় তাহলে Carry আছে। ক্যারি হবে, তার মানে আউটপুটও দুইটা। তাহলে ট্রুথ টেবিলটা দেখো, আমরা একটা ট্রুথ টেবিলটা লিখে ফেলো। স্ট্যাটিস্টিক, প্রবাবিলিটি, স্ট্যাটিস্টিক্স। লিখছো? তো কিছুই না, তাই না? 0 0 হলে কি হবে, 0 1 হলে কি হবে? আচ্ছা, এখন দেখো তো ট্রুথ টেবিলের পরে 0 1 হচ্ছে, নেক্সট স্টেপ হচ্ছে মিনিমাইজ এক্সপ্রেশনটা। এটার জন্য কি সেটা দরকার আছে? মানে সবকিছুর জন্য কিন্তু সবকিছু দরকার আছে। এখানে কিন্তু আমি ট্রুথ টেবিলের দিকে তাকালেই সি সমান কত? X and Y. 1। আর এস হচ্ছে এক্সল। মানে ট্রুথ টেবিল থেকে আমি দেখে ফেলতে পারতেছি, মানে যেটা আমি এক্সল এইভাবে ট্রিভিয়াল কেস, সেগুলোর জন্য আসলে আমার অ্যাডিশনাল কোনো স্টেপের দরকার নেই, এবং সেখান থেকে আমি হাফ অ্যাডারটা ড্র করে ফেললাম। তাহলে এখন আমরা ফুল অ্যাডারে চলে যাই। ফুল অ্যাডারে ইনপুট সংখ্যা কয়টা? আউটপুট দুইটা। দুইটা, 3 সেকেন্ড হবে, তাই না? 3টা ভাগ হলো তো ক্যারি ওয়ান সাম ওয়ান। তাহলে এটা ট্রুথ টেবিলটা করো, মানে ফুল অ্যাডারের ট্রুথ টেবিলটা। ইন্টিগ্রেশন হয়েছে ম্যাথ লাগবে কি কি? ম্যাথ প্রশ্ন কি আছে? কি মাথা বের করে ফেলছো? কি হবে ফুল অ্যাডারের? বলো বলো। আচ্ছা, তাহলে এই হচ্ছে আমাদের ফুল অ্যাডারের ট্রুথ টেবিল। এখন আমরা একটু সি এর দিকে তাকাই, এখানে কিন্তু মিনিমাইজেশন আমাদের আসছে, বাট ইনিশিয়াল থেকে ওইটাই, তাই না? যে কোনো দুইটা 1 হলেই, মানে অ্যাট লিস্ট যে কোনো দুইটা 1 হলেই ক্যারি 1 হবে। 3টা 1 হলেও হবে, কিন্তু 2টা হলেই তোমার হয়ে যাবে। তাহলে সিম্পলিফাইড ইকুয়েশনটা হচ্ছে কি আসছে? c xy or yz or xz। আচ্ছা, এখন s এর দিকে তাকাও তো, s কে তো কিভাবে নিয়ে কি কোনো লাভ হলো না, তাই না? না, করা যায়। করা যায় না। s টা কি সবগুলো অড প্যারিটি মানে অড ফাংশন না? হ্যাঁ, অড ফাংশন। তাহলে এটাকে আমরা যেটা করে এরকম। মানে XOR দিয়ে ইমপ্লিমেন্ট করে দেব। তাহলে এইভাবে আমরা আইদার AND OR গেট দিয়ে অথবা XOR গেট দিয়ে আমরা ফুল অ্যাডারটা ড্র করব। এখন তোমাদের বলা হলো যে এগুলো আমাদের কাছে নাই, দুইটা হাফ অ্যাডার আছে
হাফ হেডার দিয়ে ফুল হেডার কনভার্ট করতে হবে, তাই তো? and or আর not। এখন এই দুইটা হাফ হেডার আর এই বেসিক গেজ একটা full header বানাইতে হবে। ফুল হেডার বানাতে হবে। এটা ম্যাম ঐতিহাসিক কোয়েশ্চেন ইন্টারমিডিয়েটের। মানে সবসময় যে তোমার সুবিধা মতো সবকিছু তোমাকে দেওয়া হবে সেটাও কিন্তু না। মানে তোমাকে যা দেওয়া থাকবে তার থেকেই পারবে। তাহলে দুইটা হাফ হেডার এবং বেসিক গেজ দিয়ে একটা ফুল হেডার দিতে হবে। হাফ হেডারের সার্কিট তোমার আঁকার দরকার নেই। তুমি বক্স হিসেবে চিন্তা করো যে একটা বক্স হচ্ছে একটা হাফ হেডার। এটা কুইকলি একটা ড্র করো। অলরেডি তো তোমার সামের এক্সপ্রেশনটা দেখছো তাই না? হাফ হেডারের এক্সপ্রেশন কি আর ফুল হেডারের এক্সপ্রেশন কি? একসাথে তুলতে হবে না, নিজস্ব খাতা খাতা না। পারতেছি না তো। কি বলছে? এখনকার টিউটোরিয়ালের দরকার নাই। তাই না? মানে এগুলো তো আসলে তোমার ডিজাইন করাই আছে। কি করবা? এরকম যা খুশি বেসিক ইউজ করতে পারো। এই যে ঠিক আছে? তবে অপটিমাইজ হতে হবে। মানে যেটা তোমার ধরো এই যে এটা না, তারপরে যে অর্কেরা দিতে হয়। যদি তুমি তিনটা পারো তাহলে তুমি পারবে। হ্যাঁ এক্স এক্স ওয়াইকে একটা ফুল হ্যান্ডেল পাস করবো, তারপর সেটা সামকে আর জেডকে আরেকটা ফুল হাফ হ্যান্ড দিয়ে পাস করবো, সরি হ্যাঁ। আর দুটো ক্যারিকে অর করবো অর করবো। হ্যাঁ ক্যারি হিসেবে। মানে দুটো ক্যারিকে অর আর হচ্ছে সামটাকে আবার ঠিক করি। এই যে এটা আচ্ছা যাদের এখনো হয় নাই দেখো, প্রথম হাফ হেডারে x আর y কে এখানে সামনে কি পেলাম? x আরে ছবি তুলবো। x আর y তাই না? আর আমার ডিজায়ার্ড ফাংশনটা কি? x আর y অর x x y x x আর y x আর z। z। আচ্ছা তাহলে এইটা তো এখানে চলে আসলো, আর এখানে কি দিব? মানে আবার ওই z জেডটা দিব। তাহলে তো আমি সাম পেয়ে যাচ্ছি, কোনো অসুবিধা নাই, ঠিক না? আচ্ছা ক্যারিতে আমরা ক্যারি সিম্পলিফাইড ভার্সনটা আমরা কি পেয়েছিলাম যে xy or yz or zx। আচ্ছা এখন এইটাকে তুমি তিনটা অ্যান্ড গেট এবং দুইটা অর গেট দিয়ে করে ফেলতে পারো, তাই না? মানে তোমার আউটপুট কিন্তু কারেক্টলি আসবে, বাট নাম্বার একটু করা যাবে। নাম্বার কমে যাবে, কারণ তুমি একটা কস্টলি সার্কিট ডিজাইন করছো, যেটা একটা অর গেট দিয়ে করা যায়, তুমি সেটার জন্য তিনটা অ্যান্ড গেট দুইটা অর গেট ইউজ করছো। এখন কিভাবে করা যায়? এইখান থেকে কি বের হচ্ছে? x আর y তাহলে একটা পেয়ে গেলাম, আর দরকার কি? yz আর zx। আচ্ছা এখন এখান থেকে কি বের হচ্ছে? x x or y and z। z।
তাহলে এইখানে এইটা কখন 1 হবে? যে কোনো একটা ওয়ান আর যে কোনো একটা 1 হলে তাহলে এক সময় যখন x 1 হবে এবং z 1 হবে তাহলে এখান থেকে আমি কি পাচ্ছি 1 যখন y 1 হবে এবং z 1 হবে তখন আমি 1 পাচ্ছি তো দুটো সিনারিও কিন্তু এখানে আমি কভার করে ফেলছি মানে আমি কিন্তু দেখো আমার ছিল আরো সিম্পলিফাইড তাই না মানে x মানে তো একটু বড় তার সাথে আমি z কে আবার অ্যাড করতেছি কিন্তু এখন আমি বড় ভার্সনে কেন চলে গেলাম কারণ এই জিনিসটা অলরেডি আমার কাছে অ্যাভেলেবল আছে যেটা আমি ইউজ করে ফেলতে পারতেছি তাহলে আমি ফার্দার কেন আবার অ্যাড করব বুঝতে পারছি সেই জন্য কিন্তু আমি সিম্পলিফাইড থেকে উল্টা এখন বড় ভার্সনে চলে গেছি যেটা আমার কাছে অ্যাভেলেবল আছে তাহলে এই দুইটাকে অন করে আমি আমার সি কে প্রোডিউস ম্যাম আবার বলবেন বড় ভার্সনে কেন গেছি বুঝি নাই জিনিসটা। বড় এইটা তো বুঝছো যে এটাও তোমার কারেক্ট রেজাল্ট দিবে হ্যাঁ ঠিক হ্যাঁ না? হ্যাঁ কিন্তু আমি যেটা আরো ছোট দিয়ে করতে পারতাম হ্যাঁ। বড় ভার্সনে কেন গেছি কারণ এটা আমার রেডিলি অ্যাভেলেবল আচ্ছা হাফ অ্যাডার তো আমার অ্যাপ্লাই করতেই হচ্ছে সেটা আমার রেডিলি অ্যাভেলেবল আছে আমি এবার নতুন করে কেন সিম্পলিফাইড ভার্সন ইমপ্লিমেন্ট করার জন্য আমি বুঝতে পারছি। অ্যাডিশনাল গেট ইউজ করব বুঝতে পারছি আচ্ছা এরপরের কাজ হচ্ছে চারটা ফুল অ্যাডার দেয়া আছে সেটা দিয়ে 4 বাইনারি অ্যাডার দিতে 4 বাইনারি অ্যাডার কি করতেছে দুইটা 4 বিট নাম্বার যোগ করতেছে তাহলে কি ইনপুট সংখ্যা কয়টা 8টা আটটা আর কি করতে হবে একটা ক্যারি কনসিডার করা উচিত না সেটা যদি না করি তাহলে তো আসলে সারা জীবন এই 4 বিটেই থাকতে হবে আমার ক্যাসকেডিং এর কোনো অপশন থাকবে না একটা ক্যারি থাকলে কি হবে আমি যদি 8 বিটে এক্সটেন্ড করব যে আগে আরেকটা থেকে একটা ক্যারি আউট বের হচ্ছে সেটা এটার ক্যারি এ ঢুকতেছে ঠিক না সো তার মানে ইনপুট সংখ্যা হচ্ছে 9টা 4 যোগ 4 যোগ 1 আর আউটপুট কয়টা 5টা মানে 4 হচ্ছে সাম বিট আর একটা হচ্ছে ক্যারি আউট আচ্ছা তাহলে এখন লিস্ট সিগনিফিকেন্ট বিট থেকে ফুল অ্যাডার দিয়ে যোগ করা শুরু করো আপু হাতে রাখো 4টা ফুল অ্যাডার দেওয়া আছে ফুল অ্যাডারের ইনপুটে কি দিবা আর আউটপুটে কি দিবা সেটা আপনি হয়ে যাবে মানে ফুল অ্যাডারের ভেতরে জিনিস রাখার দরকার নেই বক্স হিসেবে চিন্তা করো ইনপুট ম্যাম কয়টা বললেন চারটা ওইটুকু চারটা বলো কয়টা? আটটা আরেকটা কোথায় বললেন নয়টা কেন 9টা হচ্ছে আগের স্টেজ থেকে যদি ক্যারি আসে carry ওইটার আসে। জন্য হ্যাঁ আঁকো 4টা ফুল অ্যাডার আঁকো তারপর তাদের ইনপুট কি হবে আউটপুট কি হবে সেটা আঁকো। এখন একটু কষ্ট করে ফলো করতে পারলে তো বাসায় গিয়ে সময়টা কম লাগে তাই না দেখছেন? তাহলে কি হচ্ছে এই হচ্ছে আমরা এরকম তো করতে পারি তাই না তাহলে প্রথম ফুল অ্যাডারটা ইনপুটে কি যাবে x নট y নট আর ক্যারি ক্যারি যেটা আসছিল কোনটা আউটসাইড গেট আউটসাইড Outside ক্যারি carry। মানে 3 কিলো তাই না আর আউটপুট কি হবে আর একটা ফাইনাল আউটপুট হয়ে যাবে আর শুধুমাত্র কি করবো পরেরটাতে পাচ্ছি মানে খুবই স্ট্রেট ফরওয়ার্ড তাই না কি লিমিটেশন টাইম লাগছে একটা টাইম লাগতেছে না এই
অ্যাড্রেস করতে হবে। এই সিকোয়েন্সিয়াল করা যাবে না, তাহলে কি করতে হবে? সিমultaneous প্রসেসিং করতে হবে। এখন সিমultaneous কথা কেন? আর যে কথা বলবে তাহলে এটা সিমultaneous ডিজাইনের ব্যাপারে। আর এখন সিমultaneous ডিজাইন করতে হলে কি ওভারকাম করতে হবে? তাহলে ক্যারিগুলো তো আমরা আগে থেকেই প্রেডিক্ট করতে পারতে হবে, তাই না? মানে লুক অ্যাহেড করতে হবে যে ক্যারিগুলো কি হবে। তাহলে সেই লজিকটা এখন ডিজাইন করতে হবে যাতে করে আমরা ক্যারিগুলো আগে থেকেই এই করতে পারি। তৈরি করতে পারি। হ্যাঁ, তো সেইটা আমরা কিভাবে করব? আচ্ছা, তার আগে একটু সামারি করি যে আলটিমেটলি এটা কতটুকু প্রপাগেশন দিলে হচ্ছে আমাদের carriage must be to throw each stage of the multi adder before the output settles down to the correct result. Significantly slower rippling effect of carry. যদি অ্যাডারটা n বিটের হয় তাহলে প্রপাগেশন ডিলে হচ্ছে নাম্বার অফ গেট লেভেল ইনটু এভারেজ গেট ডিলে ইনটু নাম্বার অফ বিট, মানে এই পরিমাণ প্রপাগেশন ডিলে আসছে। তাহলে এখন আমাদের ক্যারি অ্যাহেড লজিক এটা তৈরি করতে হবে। এটা করার জন্য আমরা কি করছি? আমরা কিছু টার্ম ডিফাইন করছি। সেটা কি? ক্যারি প্রপাগেট পিআই আর ক্যারি জেনারেট জিআই। হ্যাঁ, ক্যারি প্রপাগেটটা হচ্ছে, আচ্ছা আমরা কিন্তু খেয়াল আছে এটা কোন আসলে কোন জায়গার আইডিয়াটা আমাদের কাজে লাগবে। দুইটা হাফ অ্যাডার দিয়ে যখন ফুল অ্যাডার বানালাম তখন ক্যারি জেনারেশনের জন্য আমরা একটা ইকুয়েশন ইউজ করলাম, তাই না? যে দুইটার অ্যাড আর ওই দুইটার এক্সরের সাথে থার্ডটার অ্যাড, মনে আছে না? এটাকেই আমরা ওই আইডিয়াটাকে এখানে কাজে লাগাবো। আচ্ছা, তাহলে ক্যারি প্রপাগেট বলতেছি আমরা হচ্ছে এআই এক্সর বিআই, আর ক্যারি জেনারেট বলতেছি এআই এন্ড বিআই। তাহলে এখন আমরা এসআই মানে ith পজিশনের সামটাকে আমরা কিভাবে জেনারেট করব? এসআই সমান কি হবে বলো? আমরা যখন লিস্ট সিগনিফিকেন্ট বিটের সাব বিটটা যখন আমরা তৈরি করছিলাম কি কি যোগ করছিলাম? A0, B0 আর C0। যখন আমরা নেক্সটটা তৈরি করছিলাম আমরা কি কি যোগ করছিলাম? A1, B1 আর C1, যেটা আগের স্টেপে জেনারেট হয়েছে। তাহলে এইখানে কি PI XOR CI, মানে সাব তো তিনটার XOR, তাই না? PI সমান হচ্ছে AI XOR BI। তাহলে এখানে কি হলো? AI XOR BI XOR CI। এটা হচ্ছে আমাদের সাম। আর CI প্লাস 1 মানে I প্লাস 1 তম স্টেপের ক্যারি। আমরা তো প্রত্যেক স্টেপে তার পরের স্টেপের ক্যারিটাই জেনারেট করছি। এইটা কি কিভাবে করতে পারি? GI কি? AI and BI আর PI এটার সাথে আমরা PI মানে হচ্ছে এটার XOR, তাহলে n করতে হবে কি? CI, ঠিক না? এটাই তো করছিলাম যে যখন ফুল অ্যাডার বানাইছিলাম দুইটা হাফ অ্যাডার দিয়ে, মানে ক্যারি এই লজিকটাই তো ইউজ করছিলাম। তাহলে এইটা আমরা একটা জেনারেলাইজড ইকুয়েশন পেয়ে গেলাম। এখন এই যে CI প্লাস 1 এটাকে এখন যদি C2 C3 C4 বের করতে পারবো না? করো, আগে করো। C2 সমান কি দেবে দেখো? C2 সমান কি হবে? G1 or C1 and P1, ঠিক আছে? এরপরে C3 দেখো, C3 কি হবে? G2 or C2 and P2। এখন তুমি এই যে C2 এই C2 কে রিপ্লেস করতে পারো না আগের লাইনে? এর আগের লাইনে তুমি C2 বের করে আসো না? করা যাবে তো? অর্থাৎ
C4 এ আবার C3 কে যখন রিপ্লেস করব এরকম একটা কিছু আসছে। তাহলে এটা কোন ফর্মে আছে বলো তো? এই প্রত্যেকটা কোন ফর্মে আছে? Sum of product. Sum of product কয় লেভেলে ইমপ্লিমেন্ট করা যায়? 2 লেভেলে না? তাহলে আমি প্রত্যেকটা ক্যারি 2 লেভেলে পেয়ে যাচ্ছি, একই সাথে পেয়ে যাচ্ছি, প্রোভাইডেড যে আমার কাছে 4 ইনপুট এন্ড ডেটা আছে। বোঝা গেল? মানে এইভাবে কিন্তু আমি সিমালটেনিয়াসলি তিনটা ক্যারি জেনারেট করে ফেলবো। আমার কিছু অ্যাডিশনাল হার্ডওয়্যার লাগতেছে, কারণ এই লজিকটা ইমপ্লিমেন্ট করতে তো আমার আবার কিছু এক্সট্রা গেট লাগবে, মানে ট্রেড অফ, কিন্তু ফাস্টার হচ্ছে। এখন তাহলে এটা যদি আমরা ড্র করি তাহলে কি আসছে? আবার এটার মধ্যে কিন্তু একটা কমন আছে, তাই না? এই যে মানে P2 কে তো একবারই জেনারেট করব, সব জায়গায় ইউজ করব, বা G1 কে তো একবারই জেনারেট করব, মানে রিউজ কিন্তু অনেক আছে। আচ্ছা তাহলে আমরা তো চাইলে ফুল অ্যাডার থেকেই নিতে পারি P1 G1 গুলো PI GI। কি বলো? আমরা চাইলে ফুল অ্যাডার ভিতরে তো PI GI জেনারেট হচ্ছে তাই না, সেখান থেকে নিতে পারি আমরা। হ্যাঁ সেটাই তো দিবা, মানে রিউজ করব। হ্যাঁ ফুল অ্যাডার তাহলে এটা হচ্ছে আমার লজিকটা, ঠিক আছে? মানে ওটাকে আমি ডিজাইন করলাম। এখন মেইন কাজ কি? এখনো কিন্তু অ্যাডারের সাথে আমি এটাকে ইন্টিগ্রেট করি নাই, করছি? আমার তো অ্যাডারটাকে এইভাবে ডিজাইন করতে হবে। কিভাবে করতে পারি? এটা একটা লাস্ট, এই হচ্ছে আমার ফাইনাল অ্যাডার। এটা একটু দেখো, এখানে কিন্তু বোঝার ব্যাপার আছে। তাহলে আমার ইনপুট কি ছিল? 9 বিটস, এখনো কিন্তু তাই আছে। তারা কারা? এই যে A0 B0 থেকে শুরু করে 8টা বিট আর ছিল C0, সেখান থেকে আমরা কি তৈরি করে নিচ্ছি? PI আর GI। এই যে দেখো এই G0 P0 G1 P1 এইটুক জেনারেট করলাম, ঠিক না? আর C0 তো দিয়ে দিয়ে আসছে, এটাকে কোথায় ইনপুট দিতেছি? এই ধরো এটাকে ক্যারি লুকার জেনারেটর। কোথায়? এই যে একটু আগে যে আমরা ক্যারি লুকার লজিক বানাইলাম, হ্যাঁ হ্যাঁ এইগুলোর টার্মে কি লিখছি? এগুলোর বাইরে কিছু ছিল? ছিল না কিন্তু। তাহলে কি হলো? এই ক্যারি লুকার লজিক আমাকে কি আউটপুট দিবে? ক্যারি গুলো আউটপুট দিবে। ক্যারিগুলো আউটপুট দিবে। সো আমি এখানে C1 পেয়ে যাচ্ছি, C2 পেয়ে যাচ্ছি, C3 পেয়ে যাচ্ছি, C4 পেয়ে যাচ্ছি। তাহলে সেখান থেকে আমি এখন এসগুলা একই সাথে তৈরি করে ফেলতে পারছি। বুঝা গেছে? মানে সিমultaneously এখন কিন্তু কেউ কারোর উপর ডিপেন্ডেন্ট না, মানে একই সময়ে যখন আমার S0 প্রডিউস হচ্ছে একই সময়ে আমার S3 ও প্রডিউস হয়ে যাচ্ছে। কারণ এখানে আমি আসলে কয় লেভেলে করলাম? লেভেল 2 লেভেল 3 লেভেল বলো তো? 4 লেভেলে। 4 লেভেলে, তাই না? মানে এইটা একটা লেভেল, এখানে কয় লেভেল আছে? 2টা, তাহলে 3টা, আর এইটা একটা লেভেল, 4 লেভেল, মানে সেম সবার জন্য 4 লেভেলে আমি সামের অ্যান্সারটা নিয়ে চলে আসি। বুঝা গেছে? আচ্ছা তাহলে এখন আমাদের নেক্সট কাজ হচ্ছে সাবট্রাকশন করা, যেটা আমরা শনিবার শুরু করব।